রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই কার্যক্রমের জন্য এরই মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে এই বিচার শুরু হলো। তদন্তের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয় আওয়ামী লীগ সহ 14টি রাজনৈতিক দল গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে দায়ী। দুপুরে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, একই অপরাধের জন্য দলের সংশ্লিষ্টতা থাকলে তাদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। তারা সর্বোত্তম চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় যদি কোনো আইন সংশোধন হয়, যেটা বলতে চেয়েছেন, যেমন ধরুন একজন ব্যক্তির বিচার চলমান আছে, সেই ব্যক্তির বিচারকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিষয় সংশোধন হলে তখন আপনি প্রস্তুত হতে পারেন। কিন্তু এইখানে যে আইনটা সংশোধন করা হয়েছে বা যা কিছু করা হয়েছে সেই আইনটা এখনো প্রয়োগযোগ্য হয়নি। ট্রাইব্যুনাল থেকে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আওয়ামী লীগের বিচার কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই খবর জানাচ্ছিলাম। এছাড়াও সারাদিনের আর কি কার্যক্রম রয়েছে আজকে ট্রাইব্যুনালে, বিস্তারিত যদি জানান। ট্রাইব্যুনালের শুরুতে যদি বলি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার যে প্রধান যে আসামি, যাকে বলা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মামলার যে বিচার কাজ একেবারে শেষ পর্যায়ে এবং মামলার যে শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, যিনি টানা 3 দিন জবানবন্দি দিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে কীভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত ছিল, সেই তদন্তকারী কর্মকর্তার সাক্ষীকে জেরা অব্যাহত রেখেছিলেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী, যিনি শেখ হাসিনার আইনজীবী এবং পলাতক আসাদুজ্জামান খান কামালের আইনজীবী আমির হোসেন। তার সেই জেরার কাজ আজকের মতো শেষ হয়েছে, সেটা আবার আগামীকালের জন্য মুলতবি করা হয়েছে। এবং যে বিষয়টি, যেহেতু শেখ হাসিনার বিচার কাজ চলছে, তিনি আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন, এখন যে বিষয়টি উঠে এসেছে যে আজকে চিফ প্রসিকিউটর তিনি ব্রিফ করলেন যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদেরও বিচার কাজ শুরু হবে বা তাদের বিরুদ্ধে তদন্ত কাজ শুরু করবে এই প্রসিকিউশন। ইতিমধ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছেন, সেই বিষয়েও জানিয়েছেন, কিন্তু কাকে নিয়োগ দেওয়া হলো সেই বিষয়টি যদিও জানানো হয়নি। তো চিফ প্রসিকিউটর তিনি জানিয়েছেন খুব শীঘ্রই তারা তদন্ত কাজ শুরু করবেন এবং জুলাই অভ্যুত্থানে যেহেতু আওয়ামী লীগের পাশাপাশি 14 দল তারা যেহেতু একসাথে বৈঠক করেছেন, ছাত্র জনতার আন্দোলন কিভাবে দমন হয়েছে, সেই সময় কারফিউ জারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি নির্দেশনা সহ অনেক বিষয় উঠে এসেছে। যদিও এখন প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হচ্ছে শুধু আওয়ামী লীগের ব্যাপারেই তারা তদন্ত কাজটি শুরু করবেন এবং সেই তদন্ত কাজ শুরু করার পরে যদি অন্যান্য রাজনৈতিক দল এই মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতা তারা পান, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন। তবে সেটা পরবর্তী ধাপ। এই মুহূর্তে তারা খুব শিগগিরই যে আওয়ামী লীগের বিরুদ্ধে এই তদন্ত কাজ শুরু করতে যাচ্ছে সেটাই বলা হলো। এর বাইরে আরেকটা বিষয়, যেহেতু গতকালকে রাতে নতুন একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন সংশোধন হয়েছে, তৃতীয়বারের মতো সংশোধন হলো এবং আইন সংশোধনের মাধ্যমে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে তারা পরবর্তীতে নির্বাচনে অংশ নিতে পারবেন না, সেটা জাতীয় নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন। অনেক ধন্যবাদ সৈকত আপনাকে। দর্শক, ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা জানিয়েছেন। মঙ্গলবার বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করেছে। তারেক রহমান বিবিসিকে জানিয়েছেন, স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হলে বিএনপির করার কিছু নেই। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের সরকার সোমবার বিবিসি বাংলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার প্রচার করেছিল। পরদিন মঙ্গলবার তার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করেছে গণমাধ্যমটি। ভাই, আমরা তো সামনে যেতে চাই, আপনি পিছনে কেন যাচ্ছেন? দেশকে সামনে নিতে হবে। সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তারেক রহমান। তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। সবার আগে বাংলাদেশ, এটাই বিএনপির নীতি বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে
বাকি সবকিছু। সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান আবারও স্পষ্ট করেন তারেক রহমান। জানান, বাস্তবসম্মত যতটুকু ভারসাম্য হওয়া উচিত সেটি মেনে নেবে তার দল। বিএনপি নোট অফ ডিসেন্ট দিলে সেটি সমস্যা, অর্থাৎ বিএনপিকে এগ্রি করতে হবে সবার সাথে, তাহলে ঠিক আছে। কিন্তু বিএনপি যদি কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক। এটি তো গণতন্ত্র হলো না। এখন যতটুকু হয়েছে, যেগুলা শুধুমাত্র আইন দিয়ে করলে যেগুলা হয়ে যায় সেগুলা হয়ে যাক। যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে। অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, অর্পিত দায়িত্ব পালন করার মধ্য দিয়েই বিএনপির সাথে তাদের সম্পর্কের উষ্ণতা বা শীতলতা নির্ভর করবে। যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। আমি মনে করি ওনারা যা বলেছেন, ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে, ওনাদের কাজে, এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন ততই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ, দেশ আর সার্বভৌমত্ব। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানান তারেক রহমান। রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ, দেশ, দেশের সার্বভৌমত্ব। আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা তৈরি করা। শুধু এতটুকু বলতে পারি যে ইয়েস, উই আর কমিটেড, we will try our best to do that. সাক্ষাৎকারে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ক্ষমতায় গেলে কালো আইন সংশোধনের কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা। অপপ্রচারকে সংবাদ হিসেবে যেন প্রচারিত না হয়, এই বিষয়টিকে একটু সকলকে সচেতন বা খেয়াল রাখতে হবে। শফিকুল হক, ৭১। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানালেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। তবে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য জুলাই সনদ সহ সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র সফর শেষে মঙ্গলবার দেশে ফিরে বিমানবন্দরে কথা বলেন জামায়াতের এই নেতা। এদিকে জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। নির্বাচনে সহায়তার বিষয়ে জাতিসংঘ রাজি বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মোহাইমিনুল খান অপুর রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীর মধ্যে ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 2 সপ্তাহ পর দেশে ফিরলেন তিনি। বিমানবন্দরে তাকে বরণ করে নেন দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি। জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখি না, কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন আগেই কতিপয় বিষয়ে আমাদের সমাধান হওয়া অত্যন্ত জরুরি। এই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐক্যমত্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। নায়েবে আমির আরও বলেন, সংস্কারে বাধা দিলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন অথবা সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে ডিলে করা হচ্ছে, কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাবদিহি করতে হবে। এদিকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেন। এ সময় ঘণ্টাব্যাপী তারা বৈঠক করেন। পরে এই বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামায়াত ইসলামীর ভূমিকা, দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। এছাড়া বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কোস্টগার্ডের পক্ষ থেকে ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি।
পুলিশ তাদেরকে সাথে নিয়ে আমরা নানাবিধ জনসচেতনতামূলক সভার আয়োজন করেছি আমরা। এবং একই সাথে বিশেষ করে বলতে চাই, এই অভিযান পরিচালনার সময় আইন ভঙ্গকারী সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়ে আমরা যথাযথ তৎপর আছি এবং বিশ্বাস করি যে আজকের এই সংরক্ষণই আমাদের আগামী দিনের প্রাচুর্য। এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, আসুন সবাই মিলে আমরা কোস্টগার্ডকে মা ইলিশ রক্ষায় সহায়তা করার মাধ্যমে দেশের সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করি। এবং আমি বলতে চাই, বিশেষ করে আমাদের উপকূল এবং সমুদ্রে যে কোনো জরুরি প্রয়োজনে আমাদের জরুরি সেবা নম্বর 16111, আমি আবারও বলছি 16111, এই নম্বরে কল করে অতি দ্রুত আমাদের কাছে আপনারা কল ব্যাক করুন। আমরা অতি দ্রুত সহায়তা প্রদানে সর্বদা প্রস্তুত থাকব। আর বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বাধীন উপকূলীয় নদী এলাকায় মৎস্য অভয়াশ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রেখেছে এবং সামনেও রাখবে ইনশাল্লাহ। জুলাই সনদে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত হয়েছে। জামায়াত বলছে গণভোটের পর নিম্ন কক্ষে পিআরের বিষয়টি নিয়ে আবারও আলোচনা করবে তারা। যদিও জুলাই সনদের কিছু বিষয় আদালতে চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করে তরুণদের দল এনসিপি। তবে ভবিষ্যতে কেউ এমনটা করবে না বলে বিশ্বাস করতে চায় ঐকমত্য কমিশন। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। প্রায় 8 মাসের ম্যারাথন আলোচনার পর ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোকে অনেকটা এক ছাতার নিচে নিয়ে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রবিবার তৃতীয় দফায় চতুর্থ দিনের আলোচনায় সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে গণভোট আয়োজনের পক্ষে একমত হয়েছে সবগুলো দল। তবে আলোচনা আটকে আছে গণভোটের দিনক্ষণ আর এর আইনি ভিত্তি নিয়ে। বিএনপি বলছে এর জন্য আপিল বিভাগের মত নেওয়া যেতে পারে। তবে জামায়াত এনসিপির চাওয়া বিশেষ আদেশ। কনস্টিটিউশনাল অর্ডার জারি করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি। সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়ন হলে তাতে কি ভবিষ্যতে এর বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ আছে? জামায়াতের দাবি, জনগণের রায়কে নিয়ে আদালতে যাওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো আদালতে যদি যায়, জনগণের রায় হিসেবে, সমর্থন মত হিসেবে এটা সর্বোচ্চ প্রায়োরিটি পাবে আইনের কাছে। সেখানে এখানে আর চ্যালেঞ্জের সুযোগ নাই। যদিও এনসিপি ও কমিশনের মত ভিন্ন। গণভোটকে চ্যালেঞ্জ করার অবস্থা থাকে না, কারণ গণভোট যেহেতু এটা জনগণের অভিপ্রায়, তো এইটা না, বরঞ্চ এই সাংবিধানিক আদেশ যেটা আসবে সেটাকে চ্যালেঞ্জ করার একটা উপায় হতে পারে। আদালতে সব কিছু নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে, ওটা টিকবে কিনা সেটা ভিন্ন কথা। জনগণের অভিপ্রায়ের ওই যে প্রতিফলন হিসেবে যদি ঘটে, তাহলে এটা আমার মনে হয় না আদালতের সমস্যা। এখন প্রশ্ন থেকে যায়, সনদ বাস্তবায়ন হয়ে গেলে কি উভয় কক্ষে পিআর এর দাবি থেকে সরে আসবে জামাত? দলের এই নেতা জানান এর সমাধান হবে আলোচনার মাধ্যমেই। পিআর এর তো আমরা উভয় কক্ষে চেয়েছি, তো চার্টার হয়ে গেলে তো সেখানে উচ্চ হয়েই যাচ্ছে, তাহলে অর্ধেক তো হয়েই গেল। বাকিটা নিয়ে আমরা আন্দোলনে আছি, জনগণ মত তৈরি করছি, এখনো মাঠে কর্মসূচি আমাদের আছে। নেগোসিয়েশনের সুযোগ থাকতেও পারে, আলোচনার মাধ্যমে যে সমাধান হয়ে যায়, দরজা তো খোলা সবসময়, এটা সমস্যা নেই। সনদের ভবিষ্যৎ চূড়ান্ত করতে বুধবার শেষবারের মতো আলোচনায় বসবে কমিশন। আসুন আমরা সকলে মিলে সেই প্রত্যাশার জায়গাটা যেতে পারি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে নির্বাচনী সংলাপে বসেছে নির্বাচন কমিশন। ইসির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনাররা। কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা সহ সংশ্লিষ্টরা এতে অংশ নিচ্ছেন। আর বিকেলে নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি। মোট ৪০ জন অংশীজনের সঙ্গে আলোচনা করে মতামত নেবে ইসি। এই সংলাপের প্রথম দিনে গণমাধ্যমের সম্পাদকের কাছ থেকে পরামর্শ নিয়েছে কমিশন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন করতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর আগে ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদদের সঙ্গে নির্বাচনী সংলাপ শুরু করে কমিশন। দেশের এই টানটেলাপ নিয়ে আমরা মনে করছি যে বিশেষ করে আমি এবং আমার কনিদা এটাকে সে ব্যাপে নিয়েছি। আমরা চাও হওয়া কিছু এগুলো তো নয়। আমি মনে করেছি যে দিস ইজ অ্যান অপরচুনিটি দ্যাট মাইট এমাইজেড ইউআই আমার অপরচুনিটি ইউজ টু বি প্রসন্ন গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন তার কেউ ভারত
এখানে সবার সব ইসে সম্ভব না। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। 5 বছরের বেশি সময় পার হওয়া এই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তুরস্কের পক্ষে আছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বেরেস একিঞ্চি। বৈঠকে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা এবং রাজনীতিতে সম্পর্কে আলোচনায় গুরুত্ব পাচ্ছে। সন্ত্রাসবাদ দমনের বিষয়ে লক্ষ্য ঠিক করে নিরাপত্তা সহযোগিতা নিয়ে দুই দেশ আলোচনা করছে। এর পাশাপাশি কথা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং রোহিঙ্গা সংকটের সমাধান নিয়েও। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পরে ঢাকা সফররত বেরেস একিঞ্চি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরেস একিঞ্চি 2 দিনের সফরে সোমবার সকালে ঢাকায় পৌঁছে দিনব্যাপী বিএনপি, জামায়াতে ইসলাম এবং এনসিপি নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী আজ। 6 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি হত্যা মামলার। বিচারিক আদালত এবং হাইকোর্টের রায়ের পর এখনও শুরু হয়নি আপিল বিভাগের কার্যক্রম। মামলা দ্রুত নিষ্পত্তি করে দোষীদের শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন নিহতের বাবা। এদিকে তার 6ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভের উদ্বোধন করলেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। যোগ দেবেন আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক এবং এনসিপি নেতা আক্তার হোসেন। বিকেল 3টায় আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে রাজধানীর পলাশী মোড়ে এই উপলক্ষে এক স্মরণ সভা রয়েছে। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েট শিক্ষার্থী আবরার ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনের শিকার হয়ে শহীদ হন। পূজার ছুটির পর আবারও নির্বাচনী আমেজে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখন পুরো দমে চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রচার। সকাল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পাশাপাশি অনলাইনেও নিচ্ছেন নানা সৃজনশীল প্রচার কৌশল। ক্যাম্পাসের বিদ্যমান সংকটগুলো সমাধানে শিক্ষার্থীদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীরাও তাদের এই প্রতিশ্রুতিতে আশার আলো দেখছেন। তবে সবকিছু বিবেচনায় নিয়ে যোগ্য ব্যক্তিকেই বেছে নেওয়ার কথা জানিয়েছেন তারা। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু এবং হল সংসদ নির্বাচন। এই নির্বাচনে 232 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 907 জন প্রার্থী। দর্শক, পূজার ছুটি শেষে আবারও শুরু হয়েছে চাকসু নির্বাচনের প্রচারণা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মাহফুজ শুভ্র। শুভ্র, নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন এবং নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কোনো ধরনের তথ্য দিয়েছে কিনা বিস্তারিত একটু জানাবেন। যেমনটি বলছেন, পূজা ছুটির পরে দীর্ঘ 9 দিন ছুটি ছিল গত 25 থেকে 26 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, এবং এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা হয় এবং গত 2 দিন ধরেই কিন্তু ক্যাম্পাস চলমান ছিল এবং সেখানে আমরা দেখেছি যে প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা তারা পুরোদমে চালিয়ে যাচ্ছেন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে কিছুটা বৃষ্টির আবহাওয়া আজকে রয়েছে এবং এই বৃষ্টির মধ্যে আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম থেকে কিন্তু বিরত ছিলেন না এবং তারা বিভিন্ন ফ্যাকাল্টি এবং শিক্ষার্থীদের যে আড্ডার স্থান, ঝুপড়ি, স্টেশন সব জায়গায় কিন্তু তারা তাদের প্রচার কার্যক্রম চালিয়ে গিয়েছে। এবং যেমনটি বলছেন যে নির্বাচন কমিশন আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা আসলে হল কেন্দ্রিক কেন্দ্র না দিয়ে তারা আসলে ফ্যাকাল্টি কেন্দ্রিক কেন্দ্র দেওয়ার কথা জানিয়েছে এবং 5টি ভবনে সমাজ বিজ্ঞান অনুষদ, পুরাতন এবং নতুন কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ সহ 5টি অনুষদ ভবনে তারা আসলে কেন্দ্র বসাবেন, নির্বাচনী কেন্দ্র। আগামী 15 তারিখ অনুষ্ঠিত যে ভোট গ্রহণ হবে চাকসু নির্বাচনের, সেই কেন্দ্রগুলো আসলে 5টি ফ্যাকাল্টিতে হবে এবং সেখানে 14টি কেন্দ্র থাকবে এবং 14টি কেন্দ্রে প্রায় 84টি সেন্টারে 84টির পক্ষে আসলে ভোট গ্রহণ হবে এবং প্রত্যেক প্রার্থীর জন্য 10 মিনিট করে সময় ধরে এই কেন্দ্রগুলো কিন্তু নির্ধারণ করার কথা নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি উৎসব মুখর পরিবেশে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী প্রচারণা চলছে এবং এখন পর্যন্ত কিন্তু গুরুতর কোনো অভিযোগ অর্থাৎ আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ অর্থাৎ এছাড়াও যে অন্যান্য যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। পাশাপাশি নির্বাচন কমিশন জানিয়েছে সুষ্ঠু নির্বাচন আয়োজন করার লক্ষ্যে প্রার্থী, ভোটার এবং শিক্ষার্থী সকলেরই আসলে সহযোগিতা কামনা করছে নির্বাচন কমিশন। মাহফুজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ শুভ্র। সময় যতই কাছে আসছে ততই জমে উঠছে রাকসু নির্বাচনের প্রচার। সোমবার সকাল থেকেই প্রচারে নামেন অন্যান্য প্রার্থীরাও। তবে যথাসময়ে নির্বাচন নিয়ে এখনও শঙ্কা অনেকের মনে। এদিকে যথাসময়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিতের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী এবং কয়েকটি প্যানেল।
নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট। আর 16 তারিখেই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচনকে ঘিরে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এ নিয়ে সেখানকার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। প্রচারণা কেমন দেখছেন সেটা জানাবেন, এবং নির্বাচন কমিশন কি কোনো ধরনের প্রচারণার বিষয়ে কোনো তথ্য দিয়েছে কিনা, এবং শিক্ষার্থী যারা আছেন তারা কি বলছেন এই নির্বাচন নিয়ে? আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে এই যে সম্মিলিত শিক্ষার্থী জোট অর্থাৎ শিবির সমর্থিত যে প্যানেল, তারা কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে গিয়ে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন যে কোনো সংগঠন, বিশেষ করে তারা ছাত্র দলের সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলের নাম উল্লেখ করে তারা বলেছেন যে তারা আচরণবিধি লঙ্ঘনের কিছু বিষয় দেখেছেন এবং সেটি তারা কমিশনকে লিখিত আকারে জানিয়েছেন। এর প্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগেই কথা বলেছেন ছাত্রদল সমর্থিত যে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী। তিনি অবশ্যই এই ধরনের যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং তিনি বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ আছে, একটি উৎসব মুখর পরিবেশ, এটি ধরে রাখতে চান তারা এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন যেন অনুষ্ঠিত হয় এটি সবার কাম্য, এই বিষয়টি তিনি বলছেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য প্রার্থীদের সাথে আমরা আজকে দিনভর কথা বলেছি। তারা যেটি বলছেন যে বারবার রাকসু নির্বাচনের তারিখ পেছানোর কারণে তাদের ভিতরে কিন্তু এক ধরনের শঙ্কা থেকেই যাচ্ছে এবং আজকে আমি যতজনের সাথে কথা বলেছি প্রায় সবার কণ্ঠেই একই রকম বার্তা ছিল যে কোনোভাবেই যেন রাকসু আর পেছানো না হয় এবং যে আন্দোলন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে প্রাতিষ্ঠানিক সুবিধার বিষয়ে যে সেটি যেন এই নির্বাচনের আগে কোনোভাবেই না আসে। আজকে কয়েকটি প্যানেল এবং স্বতন্ত্র শিক্ষার্থীরা মিলে একটি সংবাদ সম্মেলনও করেছে ক্যাম্পাসে এবং সেখানে তারা প্রশাসনের প্রতি তারা উদাত্ত আহ্বানও জানিয়েছেন যে অংশগ্রহণমূলক রাকসু নির্বাচনের জন্য প্রশাসন যেন যথাযথ পদক্ষেপ নেন। তো সব মিলিয়ে আসলে সবাই চাইছেন যেহেতু দিন পরে রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচনটি যেন একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু হয় সেই বিষয়ে যেন সবাই নিজ নিজ জায়গা থেকে তাদের দায়িত্বটি পালন করেন এবং নির্বাচন কমিশনও বলছেন যে আসলে একটি নির্বাচন অনুষ্ঠিত হলে অভিযোগ কিছু থাকবেই, সেটি যে সমস্ত অভিযোগ লিখিত আকারে তারা পেয়েছেন সেগুলো তারা খতিয়ে দেখবেন এবং সেই অনুসারে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এমনকি কিন্তু তারা জানিয়েছেন। তবে 16 তারিখেই নির্বাচন হবে এটি নির্বাচন কমিশনার কিন্তু আসলে জোর দিয়েই বলছেন বিষয়টি। অনেক ধন্যবাদ রুশু আপনাকে। দর্শক, রাকসু নির্বাচনের প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুল হক রুশো। নওগাঁর ধামিরহাটে রাস্তার পাশ থেকে নিতাই রবিদাস নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ফতেপুর চকগৌরী গ্রামীণ রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিতাই রবিদাস উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর রবিদাস পাড়ার বাসিন্দা। নিহতের পরিবার এবং স্থানীয়রা জানিয়েছে সোমবার দুপুরে নিতাই রবিদাস নিজ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর সকালে ফতেপুর চকগৌরী রাস্তার পাশে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। নিতাইয়ের মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। ধামিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সিলেটের মোখলা বাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঘটনার 2.5 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে বারবার মোহলা বাজারে ট্রেন দুর্ঘটনার ঘটনায় ক্ষুব্ধ যাত্রী এবং এলাকাবাসী। তাদের দাবি, একে তো রেলপথ পুরনো, তারপর চালকরা সিগন্যাল ঠিক মতো মানে না। এদিকে কমিটির দেওয়া প্রতিবেদনের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। হোসাইন আমজাদ সুজাদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সকাল 7টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। লাইনচ্যুত হয় ইঞ্জিন সহ 3টি বগি। এতে চালক সহ আহত হয় 7 থেকে 8 জন। উদ্ধার ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরুর 2.5 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকার লোকজন ও উদ্ধার কাজের শ্রমিকরা জানান, সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনাটি ঘটেছে। এর আগেও মোগলাবাজার স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। ট্রেনটা নিয়ম ছিল এখানে খারাপ দাঁড়া, লাইন ক্লিয়ার ছিল না,
কিন্তু লাইন ক্লিয়ার না থাকার পরেও ড্রাইভারে এটা খেয়াল না করিয়া সে গাড়ি দিয়ে চলে যাচ্ছে। সিগন্যাল বা মানছে না, ফোন বাড়াই নাই, দ্রুত চালিয়ে গিয়েছে, থামার কথা থামছে না। পরে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানান, গাফিলতির অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইবার যে তদন্ত কমিটি যেটা আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ করেছেন, আমি আশা করব যে এইটাতে যে সুপারিশগুলো আসবে সেটা যাতে বাস্তবায়িত হয়, এবং সেটা নিয়ে আমি রেলওয়ে কর্তৃপক্ষের সাথে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এবং মন্ত্রণালয়ে কথা বলবো যাতে এই ধরনের ঘটনাগুলি না ঘটে। এলাকাবাসীর দাবি, মোগলা বাজারে ট্রেন দুর্ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পিন্টু হাজং, ৭১। রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধে চলছে তীব্র ভাঙন। প্রবল স্রোতে হারিয়ে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জার। ঝুঁকিতে পড়েছে তিস্তা সেতু সহ লালমনিরহাট রংপুর মহাসড়ক। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা এখন পানিতে ভরপুর। দুকুল ছাপিয়ে লোকালয়ে ঢুকে গেছে পানি, সেই সাথে শুরু হয়েছে ভাঙন। অথচ বাঁধ সংস্কারে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। মানুষের একটা যাতায়াত পথ বদ্ধ হয়ে যাবে যদি এই তিস্তা ব্রিজ ঝুঁকিপূর্ণ পড়ে যায়, তাহলে এই মানুষগুলো বিপদের সম্মুখীন হয়ে যাবে। আচ্ছা, 1 কিলোমিটার রাস্তা চলে গেল, তাহলে এটার কাজটা যদি ওরা নিগেলভাবে করতো তাহলে আমার মনে হয় যে এই কাজটা হতো না। এই যে তিস্তা বাঁচাও যে কর্মসূচি হয়েছে, সেটা নিয়েও মানুষজন অনেক কিছু, উত্তরবঙ্গের মানুষজন অনেক আশা নিয়েছিল, এবং যেহেতু পরিকল্পনা মোটামুটি বাস্তবায়নের পক্ষে, আমরা আশায় থাকবো যে অতি শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। এর আগেও শুনছি যে না, এখানে ফাটল দেখা দিছিল, এখানকার কর্তৃপক্ষরা এখানে কি কাজ করে নাই। ভারত পানি ছাড়িয়ে দেওয়ার কারণে তো এই দুর্ভোগ, না তো আমাদের এমনি বৃষ্টির পানির বন্যা হলে তো এরকম হতো না। তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে গঙ্গাচড়ার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক গ্রামের ৩-৪ হাজার মানুষ। তাদের অভিযোগ, সহায়তায় এগিয়ে আসেনি প্রশাসন। ভাঙি একটা জমি জমা তো শেষ হয়ে গেল, এখন তো ধর তোর পানি বাড়ি ভাঙার মতো ভাই এর মতন কষ্ট হয় না। এটা একটা দুঃখজনক বিষয়। আমাদের 2টা ঘর ছিল, নদী ভাঙতে পড়তে ছাগল গরু হাঁস মুরগি এগুলো নিয়ে যাচ্ছে লোকা করে। তিস্তার 2 তীর ভাঙতেছে, নদী উঁচু হওয়ার কারণে গ্রামের দিকে পানিগুলো আসতেছে। যদিও অভিযোগ স্বীকার করেননি জেলা প্রশাসক। শুকনো খাবার, চাল বিতরণ, তারপর হচ্ছে আরো যদি আগাম আমরা আরো কিছু প্রস্তুতি রেখেছি, বন্য পরিস্থিতি যদি অবনতি হয় সেটার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনীয় ফিল্ডে আছে, সে কাজ করছে এবং প্রক্রিয়া চলছে, কি কার্যক্রম চলছে, চলমান আছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাট সংযোগ সড়ক যে কোনো সময় মারাত্মক ঝুঁকিতে পড়বে, এমন আশঙ্কা এলাকার মানুষের। শাহ বায়েজিদ আহমেদ, ৭১, রংপুর। একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখবো আগলে। এই প্রতিপাদ্য নিয়ে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে সারা দেশে। বিভিন্ন জেলায় বর্ণাঢ্য আয়োজনে বের করা হয় শোভাযাত্রা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আন্তর্জাতিক প্রবীণ দিবসে বরিশালে বেলা 11টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, আজকে যিনি নবীন যৌবনে তিনি সংসার, সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করেছেন, তাই তাকে মূল্যায়ন করে সহায়তা ও সম্মান জানাতে হবে। দিনটি উপলক্ষে সকালে মানিকগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রবীণদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চাঁপাইনবাবগঞ্জেও মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন প্রবীণ সংঘের সদস্যরা। আহ্বান জানান, প্রবীণ নাগরিকদের প্রতি দায়িত্বশীল আচরণ, সম্মান ও সেবার মানসিকতা গড়ে তোলা। নওগাঁয় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শাকিলা শম্পা, ৭১। নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর অনিন্দ্য সুন্দর এক জলপ্রপাত, যার দিকে তাকালে হয়তো ভয় আপনার বুক কেঁপে উঠবে, আবার এর মোহময় আকর্ষণ আপনি উপেক্ষাও করতে পারবেন না। প্রতি বছর প্রায় 14 মিলিয়ন মানুষ এই বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করেন। এই পর্যটন শিল্প থেকে আয় হয় প্রায় $2 বিলিয়ন।
যুক্তরাষ্ট্র এবং কানাডা দুই দেশের সীমান্তে অবস্থিত এই অপরূপ নায়াগ্রা জলপ্রপাত ঘুরে এসে আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। জলপ্রপাতেরও রানী থাকে। নায়াগ্রা রানীর মতোই সুন্দর। সে সৌন্দর্যের প্রাচুর্য এমনই যে বিস্ময় কাটে না। নায়াগ্রা শব্দের অর্থ গর্জে ওঠা জল। সে গর্জনেও থাকে ছন্দ। ডেভিড আর জেন, একজন কানাডিয়ান, অন্যজন আমেরিকান। ভালোবাসা ভাগ করে নেয়া এই দম্পতির মতোই নায়াগ্রা জলপ্রপাত দুই দেশের সীমান্ত আমেরিকার নিউ ইয়র্ক আর কানাডার অন্টারিওকে গেঁথেছে একই জলরেখায়। রুদ্রোজ্জ্বল দিনে রংধনুর মতোই ফুটেছে নায়াগ্রার প্রতি তাদের ভালোবাসা। Oh gosh, I feel like it's the perfect day. The weather's perfect. We have rainbows out. The water feels amazing. We were down on the boat in the mist. Yeah, it's wonderful. It's been a wonderful experience. Yeah. Yeah, you can just feel the amazing energy and all the people here, and it's just an incredible thing to experience. 790 মিটার চওড়া আর 57 মিটার উঁচু থেকে পড়া অন্টারিও প্রান্তের অসীম জলরাশির এই ধারা দেখতে কত দূর দূরান্ত থেকে আসেন পর্যটক। দেখে কাটে না মুগ্ধতা। Yeah, it's beautiful. Yeah, it's like nature is like pretty much amazing, right? Like I'm amazed, you know. It's like thinking how does this happen, you know? Like how was it maybe 1,000 years or so ago? Yeah, pretty cool. It's just amazing. And then seeing like the rainbow, kind of like wow, yeah, amazing waterfall, amazing. তিনটি জলপ্রপাত, কানাডিয়ান ফলস, আমেরিকান ফলস ও ব্রাইডাল ভিল ফলস নিয়ে নায়াগ্রা। আমেরিকায় এই জলপ্রপাতটির পেছনটা দেখতে পান পর্যটকরা। শীতে এই দুরন্ত নায়াগ্রা হয়ে ওঠে শান্ত, শুভ্র। যে সৌন্দর্য আপনারা সামারে দেখতে পাচ্ছেন তার চেয়ে ভিন্ন সৌন্দর্য আপনারা উইন্টারে দেখতে পাবেন। এই জলপ্রপাত পুরা তুষারে ঢেকে যায়। অপার এই সৌন্দর্যের সাক্ষী হন প্রতি বছর প্রায় 14 মিলিয়ন মানুষ। বিস্ময়কর, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো সুন্দর এই নায়াগ্রা ফলসের দুটি দেশ, একটি কানাডা, অন্যটি আমেরিকা। তবে পর্যটকরা বলে থাকেন এই কানাডার অন্টারিও প্রদেশ থেকেই নাকি এর সৌন্দর্য সবচেয়ে বেশি মুগ্ধকর। পার্থ সঞ্জয়, 71, নায়াগ্রা ফলস, অন্টারিও, কানাডা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন 71-এর।